আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। 170+ রিভিউ পিটিশন খারিজ। এদিকে এসএলপি প্রচুর ছিল, ঠিক আছে, এমএ ছিল, সম্পূর্ণ খারিজ। তো এবার কি কিউরেটিভ পিটিশনে সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? আর্টিকেল 32, 142 কঠিন মামলা, আশা করি আপনারা জানেন। বেঁচে যাবে কি 26,000 চাকরি? বিচারপতি পরিবর্তন হচ্ছে, আশা করি কিউরেটিভ পিটিশন 4 জন বিচারপতি থাকছে, আশা করি আপনারা জানেন। শিগগিরই কি সুখবর আসতে চলেছে? তো আশা করি আপনারা জানেন এবার কিন্তু কিউরেটিভ পিটিশনের প্রধান বিচারপতি থাকবেন, সিজিআই স্যার থাকবেন। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, ভালো খবর আসতে চলেছে খুব শিগগিরই। আপনাদের কি মনে হয়? আপনাদের নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। আর্টিকেল 32, 142 কঠিন মামলা, প্রশ্নবোধক চিহ্ন। বেঁচে যাবে কি 26,000 চাকরি, প্রশ্নবোধক চিহ্ন। রিভিউ পিটিশন এবং কিউরেটিভ পিটিশনের মধ্যে পার্থক্য কি, এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো বর্তমানে চাকরিহারারা কী পদক্ষেপ নিচ্ছেন? 7 তারিখে পরীক্ষা হলো, সামনে 14 তারিখ পরীক্ষা রয়েছে। এরপর কি পদক্ষেপ নিতে চলেছেন চাকরিহারারা, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুপ্রিম কিউরেটিভ নিয়ম বা নিরাময়মূলক পিটিশন হলো ভারতের সুপ্রিম কোর্টের এমন একটি চূড়ান্ত বিচারিক ব্যবস্থা যা কোনো রায় বা আদেশের বিরুদ্ধে গুরুতর ত্রুটি সংশোধনের জন্য ব্যবহার করা হয়। যখন অন্যান্য সকল বিচারিক উপায় যেমন রিভিউ পিটিশন ব্যর্থ হয়, এটি সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায় বা আদেশের বিরুদ্ধে প্রতিকার চাওয়া একটি শেষ অবলম্বন, এবং এটি মূলত 2002 সালে রূপা অশোক হুররা বনাম অশোক হুরার মামলায় সুপ্রিম কোর্ট দ্বারা প্রবর্তিত হয়। ন্যায় বিচারে গুরুতর ত্রুটি সংশোধনের জন্য এটি একটি শেষ অবলম্বন হিসেবে কাজ করে। কোর্টের প্রতিক্রিয়ার অপব্যবহার রোধ করা এবং ন্যায় বিচারের স্তর গর্ভপাত নিরাময় করার জন্য এটি ব্যবহার করা হয়। তো কিউরেটিভ পিটিশন কারা ফাইল করতে পারে? কোনো পক্ষ যারা সুপ্রিম কোর্টের রায় বা আদেশে সংক্ষুব্ধ, তারা এটি দায়ের করতে পারে। সাধারণত একটি কিউরেটিভ পিটিশন দায়ের করার জন্য প্রথমে একটি রিভিউ পিটিশন দায়ের করতে হয়, যা খারিজ যাওয়ার পরেই এটি করা যায়। রিভিউ পিটিশন কোনো রায়ের পর প্রথমে একটি রিভিউ পিটিশন দায়ের করা হয়। রিভিউ পিটিশন যদি খারিজ হয় তাহলে কিন্তু কিউরেটিভ পিটিশন দায়ের করা হয়, ঠিক আছে। তো বিচারকদের বেঞ্চ কিউরেটিভ পিটিশনে সাধারণত প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের শীর্ষ 3 জ্যেষ্ঠ বিচারকের সামনে পেশ করা হয়, যারা পূর্বে রায়টি দিয়েছিলেন বা যারা সেই বেঞ্চে ছিলেন। যদি তারা উপলব্ধ থাকে তো অবশ্যই কিন্তু থাকবেন। তো এটি একটি সিভিল এবং ফৌজদারি পিটিশন হতে পারে। এটি সুপ্রিম কোর্টের বিধিগুলির একটি আদেশের অধীনে পরিচালিত হয়। কিউরেটিভ পিটিশন হলো ভারতীয় বিচার ব্যবস্থার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পদক্ষেপ, যা শুধুমাত্র তখনই ব্যবহার করা হয় যখন অন্য কোনো উপায়ে অবিচার সংশোধন করা সম্ভব হয় না। রিভিউ পিটিশন কিউরেটিভ পিটিশনের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো যে আবার রিভিউ পিটিশন বিধান ভারতের সংবিধানে সহজাতভাবে প্রদান করা হয়েছে, যেখানে কিউরেটিভ পিটিশনের উত্থান সুপ্রিম কোর্ট কর্তৃক রিভিউ পিটিশনের ব্যাখ্যার সাথে সম্পর্কিত, যা 137 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, কিউরেটিভ পিটিশন একদমই আলাদা। ন্যাচারাল জাস্টিস না হলে কিউরেটিভ পিটিশনে আসে। বিচারপতি বেস্ট জাজমেন্ট দিলেও কিউরেটিভ পিটিশন গৃহীত হয়। কিউরেটিভ পিটিশনের বেঞ্চ আশা করে আপনারা জানেন প্রধান বিচারপতি সহ আরও 3 জন বিচারপতি থাকবেন, সিনিয়র মোস্ট বিচারপতি। তো জাস্টিস সঞ্জয় কুমার স্যার হয়তো উনি অবশ্যই থাকতে পারেন, কারণ উনি যেহেতু শুরু থেকেই রয়েছেন, তো অবশ্যই শেষ অবধি উনি কিন্তু অবশ্যই থাকবেন, ঠিক আছে। তো রিভিউ মামলায় সামনে না এলেও কিউরেটিভের নিয়ম অনুসারে তিনি চাকরি বাতিল মামলায় সরাসরি যুক্ত হবেন। তো চাকরি হারাতে বর্তমানে কিন্তু লাস্ট পদক্ষেপ এটাই কিউরেটিভ একটাই বর্তমানে এখন একমাত্র আইনি পথ। কিউরেটিভে নিজের আগের জাজমেন্টকে কিওর করে, তাই সুপ্রিম কোর্টে এর নাম দিয়েছে কিউরেটিভ। সেটাই হোক, তবে এমএ এসএলপি সব কিন্তু বর্তমানে এখন বাতিল করা হয়েছে, আশা করি আপনারা জানেন। রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে 170+। এখন কিন্তু কিউরেটিভ পিটিশনে শেষ আসা। যদি কিউরেটিভ পিটিশনে সবার চাকরি বহাল থাকে তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং এবং সুখবর সকল চাকরিহারাদের জন্য। তো অনেকে জিজ্ঞাসা করেছিল আর্টিকেল 32, 142 কতটা চান্স রয়েছে এবং এটা কি। তো স্যার অ্যান্সার দিয়েছেন যে ওটা আরও কঠিন মামলা। কিউরেটিভ যদি ফেল করে তবে কিন্তু এই মামলাটি দায়ের করা যেতে পারে, ঠিক আছে। তো তখনই কিন্তু কোর্ট হয়তো বলতে পারে হোয়াই ডিড নট ইউ অ্যাভেল দ্য রিমেডি অফ কিউরেটিভ। তবে ওটা রিট শুনানি হবে, আপনার কথা বলবার সুযোগ পাবেন। রিভিউ এবং কিউরেটিভ চেম্বার অ্যাপ্লিকেশন জজেরা পরে অ্যাডমিট করলে তবে শুনানি হয়। তো একজন চাকরিহারা লিখেছেন একটা 9-10
পরীক্ষা দিয়ে যেভাবে কাট অফের উপর দিকে ঝাঁপিয়ে পড়েছেন, তাতে যাদের শুধু 11-12 পরীক্ষা আছে, যাদের 9-10 ভালো হয়নি, 11-12টা পড়ছে, তাদের খুব মানসিকভাবে চাপে ফেলে দিচ্ছেন। 14 তারিখের পরে এসব নিয়ে আলোচনা করবেন। প্রথমত যোগ্যতার পাওয়া চাকরিটা ও সম্মান ফেরানোর জন্য কিউরিটি পিটিশন বা অন্য যা আইনি প্রক্রিয়া থাকবে তা গ্রহণ করা হবে। সেটা চলতে থাকবে, কিন্তু সময় কত লাগবে, তা ফল কী হবে সেটা অজানা। পাশাপাশি পরীক্ষা সব হয়ে গেলে তারপর কয়েকটা জিনিস করতে হবে। 2016 সালের যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি যাতে একটাও না কমে যায়, সেটার জন্য পদক্ষেপ নিতে হবে। ভ্যাকান্সি আপডেট করাতে হবে। পরীক্ষায় যদি শেষ কথা হয়, তাহলে নিজের দোষ না থেকেও যে সমস্ত যোগ্যরা চাকরি পাবে না, অনেকে গুরুতর অসুস্থ, তাদের কি হবে? একজনও যদি থাকে, তার জন্য সকলকে একজোট থাকতে হবে। সরকারকে চাকরির ব্যবস্থা করতে হবে। কিউরিটি পিটিশন দাখিল করার আগে সকল ব্যক্তি, মঞ্চ ও সংগঠনকে একসাথে নিয়ে আলোচনা করার প্রয়োজন। যারা আমাদের সাহায্য করবেন সকলে পরামর্শ নেব, যেমন শিশির বাবু, শিক্ষা ম্যাডাম ও অন্যান্যরা। যোগ্যতা নিরিখে পাওয়া চাকরি ও সম্মান ফেরতের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে কিউরিটি পিটিশন দাখিল করা হবে। 14 তারিখের পরীক্ষাটা হয়ে গেলেই তৎপরতার সাথে এগোনো হবে। তো একজন প্রাক্তন স্যার কিউরিটি পিটিশনের ব্যাপারে অনেক কিছু বলেছেন। কিউরিটি পিটিশন সংবিধানে নেই, এটা সুপ্রিম কোর্ট নিজে তৈরি করেছে 2002 সালে, যাতে রিভিউ ভুল করে খারিজ হলে আরেকটা উপায় থাকে। এটা অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। রূপা অশোক হুররা ভার্সেস এখানে অশোক হুররা 2002। কিউরিটিভের 3টি নীতি বলা আছে, তার বাইরে কিউরিটিভ হবে না। সুপ্রিম কোর্ট রুলস 13 রুল 1 এর কোনো লিমিটেশন নেই। রিভিউ খারিজের 1 মাসের মধ্যেই করতে হবে এমন নয়, তবে রিজনেবল টাইমের মধ্যেই করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ, যাকে দিয়ে কিউরিটিভ করাবেন দেখে নিন তার রিভিউ পিটিশনে কিউরিটিভের গ্রাউন্ড বলা হয়েছে কিনা। কিউরিটিভে নতুন গ্রাউন্ড নেওয়া যায় না। এই পিটিশনে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেটের সার্টিফিকেট লাগে। কিউরিটি পিটিশনের রিভিউ পিটিশনে গ্রাউন্ডগুলোই নেওয়া হয়েছে। যে কথা রিভিউ পিটিশনে নেই, সেটা কিউরিটি পিটিশনে বলা যাবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন রিভিউ পিটিশন, কিউরিটি পিটিশন। এখানে কিন্তু কিউরিটি পিটিশনে প্রচুর ব্যাপার রয়েছে, কঠিন ব্যাপার রয়েছে কিউরিটি পিটিশনে। তো কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? সেটাই হচ্ছে ব্যাপার। আর বেশি দিন সময় নেই, সামনে 14 তারিখ রয়েছে। এক্সামিশন শেষ হওয়ার পরেই কিন্তু কিউরিটি পিটিশনের ব্যাপার নিয়ে ভাববেন চাকরিহারারা, কী পদক্ষেপ নেবেন কিউরিটির বিষয়ে। তো নেক্সটে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বর্তমানে এখন চাকরিহারাদের শেষ আশা একটাই, কিউরিটি পিটিশন। কিউরিটি পিটিশনে কিন্তু বর্তমানে শেষ আশা আর্টিকেল 32-142 রয়েছে, সেটা কী হবে সেটা পরের কথা। কিউরিটি পিটিশন শেষ আশা এখন চাকরিহারাদের। চাকরিহারারা কি বেঁচে যাবেন কিউরিটি পিটিশনে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো ভবিষ্যতে যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। ভালো থাকবেন।